কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। এইভাবে বুলেট সরোজিনী শেষ হবে সত্যিই ভাবতে পারিনি। অনেক কিছু দেওয়ার ছিল যেগুলো মানে পারলাম না। মনে হচ্ছিল যেন লাস্ট সিজনে যদি না থাকতাম আমি ছুটে বাড়ি চলে আসতাম। আমাদের বন্ধুত্বটাকে আরো গ্রো করেছিল সত্যি রণজিনীর সমস্ত ভালোবাসার দর্শকরা। রণজিনী থেকে তোমরা অবিদিয়া হয়ে যাও, তোমরা বিয়ে করে ফেলো। আমার আর অভিষেকে যে ছিল মানে আমাদের দুজনেরই খুব কষ্ট হচ্ছে। সরোজিনীর ক্ষেত্রে দেখেছিলাম যে ওর ভালোবাসাটা স্যাক্রিফাইস করেছে। আর এই বিষয়ে কোনো কথা না থাকাই ভালো। মন ভেঙেছে কখনো? আমার সব রকম ডিপ্রেশন আমার মায়ের ওপরই যায়। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। জার্নিটা ঠিক কতক্ষণের হবে বা কত দিনের হবে সেটা তো সবার হাতে থাকে না, কিন্তু জার্নিটা ছোট হলেও সুন্দর করাটা নিজেদের মধ্যে থাকে। তেমনই একটা টিম বুলেট সরোজিনী। আর এই মুহূর্তে আমি পর্দার সরোজিনীই বলবো, মানে দিয়া রয়েছে এখনও পর্দার সরোজিনী। কিছুদিন পর আবার অন্য চরিত্র নিশ্চয়ই দেখবো, কিন্তু সরোজিনী মনের কাছের একটা চরিত্র, যেটা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম এই যে রণজিনী হয়ে ওঠাটা, সেটা খুব অল্প সময়ের মধ্যে। কেমন কাটলো জার্নিটা? জার্নিটা খুবই ছোট কিন্তু ভীষণই মেমোরেবল। প্রথম দিন থেকে শুরু করে কালকে আমাদের র্যাপ আপ হলো। আমার মানে আমরা চেয়েছিলাম যেন আমাদের জুটিটা হিট হোক, কিন্তু এত কম সময়ে এতটা ভালোবাসা পাবো মানে এটা আমি সত্যি ভাবিনি। মানে এটাই আমরা বারবার লাইভে বলতাম বা আমরা পোস্ট করলে বলতাম বা কোনো ভিডিওতে আসলে বলতাম যে এত এত ভালোবাসা পাবো। মানে আমরা ৩ মাস ধরে জানতাম যে আমরা প্রচণ্ড ভালোবাসা পেয়েছি আমাদের সকল বন্ধুদের থেকে, যারা যারা রণজিনীকে ভালোবাসে, কিন্তু কালকে জানলাম যে আমরা যেটা জানতাম তার থেকেও অনেক 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 বেশি ভালোবাসা পেয়েছি আমরা প্রত্যেকটা। কালকে আমরা সারা রাত ঘুমাইনি, আমরা কেউই খুব একটা ঘুমাইনি। মানে আমি আমারটা বলছি, আমি যখন 3:45 বাজে তখন আমি জেগে। এত কষ্ট হচ্ছে না এই টিমটা, মানে হয় না মানে সত্যি মানে ভালো কিছুর আয়ু তো কম থাকে। মানে আমি কালকে আবারও তার প্রমাণ পেলাম। এত অল্প সময়ে পুরো টিমটা এত ভালো, মানে আমাদেরকে দেখলে মনে হবে এই সিরিয়ালটার বয়স মানে 1 বছর হয়ে গেছে। এরা 1 বছর ধরে চেনে, কিন্তু সবার সাথে প্রথম কাজ। আমার খুব 1-2 জনের সাথে হচ্ছে এর আগে কাজ করেছি, নাহলে বাকি তো পুরো নতুন। মানে এত ভালো বন্ডিং মনে হবে যেন 1 বছর হয়ে গেছে সিরিয়ালটা, আমরা রোজে যাতায়াত করছি, কিন্তু না, 3 মাসে এত ভালো বন্ডিং সবার সাথে সবার। মানে কালকে র্যাপ আপ হয়ে যাওয়ার পরও আমরা প্রায় 3-4 ঘন্টা ওখানেই ছিলাম। আমি গাড়িতে উঠতে পারছিলাম না, গাড়ির গেট খুলছি, দেন আমি আবার ছুটে যাচ্ছি। এতটা কষ্ট হয়েছে। কালকে ভোর 4:30 ওরকম জেগেছিলাম। আমি যখন সবার মানে কমেন্টগুলো পড়ছি বা আমাকে সবাই যেগুলো মেল পর্যন্ত করেছে আমাকে, সব ইনবক্সে যারা যারা লিখছে, মানে হয় না পুরো চিঠির মতো করে লিখেছে। মানে আমি যখন সেগুলো পড়ছি আমি আমার ইমোশনটাকে আর ধরে রাখতে পারিনি। কার বয়স, সে ক্লাস 7-এ পড়ে, কে ক্লাস 9-এ পড়ে, কে আমার জেঠিমার মতো বয়সী একজন বা কেউ জেঠুর মতো, মানে যে কোনো এজের মানুষজনের থেকে আমি ভালোবাসা পেয়েছি। শুধুমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের না, মানে বাংলাদেশ থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ। মানে কিছু কিছু বাচ্চা মেয়েরা বলছে যে খুব একটা টিভি দেখতে দেওয়া হয় না আমাদের বাড়িতে পড়াশোনা চাপের জন্য বা সময় পাই না, কিন্তু স্কুল থেকে দৌড়ে দৌড়ে আসি বুলেট সরোজিনীটা দেখবো বলে, তোমাদেরকে দেখবো বলে। মানে এই কমেন্টগুলো না সত্যি, মানে যখন মানে অনেকে লিখেছে যে আমি ইনস্টাগ্রামটা খুলি বারবার তোমার অ্যাকাউন্টে যাই কখন তোমরা ছবি পোস্ট করবে। হ্যাঁ, আমরা রণজিনীকে বারবার দেখতে চাই। সবাই বলছে যে তোমরা আবার বেরো যেভাবেই হোক। মানে এত ভালোবাসা পেয়েছি না, মানে ওরা জাস্ট মানে আমি এইটা প্রচুর পেয়েছি প্রচুর মানুষের থেকে, যে বুলেট সরোজিনীটা কোনো শুধুমাত্র সিরিয়াল ছিল না, এটা আমাদের কাছে একটা ইমোশন ছিল। এইভাবে আমাদের মনটা ভেঙে যাবে আমরা বুঝতে পারিনি। আর আমি কি নিজের ইমোশন ব্যক্ত করব, ওদের কথাগুলো পড়তে পড়তে এত কষ্ট লাগছিল। একদমই আমি যেটা বলছিলাম যে রণজিনী হয়ে ওঠাটা খুব অল্প সময়ের মধ্যে, এবং এত ভালো বেশিটা যে তুমি এবং অভিষেকদের জুটিটা
সব একদমই তাই। রণজিনী তো শুধু না, এমনকি ওরা অভিদইয়াও বানিয়ে দিয়েছিল একটা হ্যাশট্যাগ দিয়ে। আর আমাদের সিরিয়ালের প্রথম দিকটা খুব ঝগড়াই ছিল, যে আমরা প্রথম থেকেই দুজন দুজনকে মানে পছন্দ করছি বা ভালোবাসছি এরকম না। ম্যাক্সিমাম সময়টা আমরা ঝগড়া করেই কাটিয়েছি, লাস্টের দিকে ভালোবাসায় পরিণত হয়েছে। কিন্তু দুটো মানুষ এত ঝগড়া করলেও যে সবাই এত ভালোবাসতে পারে, মানে সেটাও মানে তুমি দুজনকে দেখছো, তারা দুজন দুজনকে ভালোবাসে, প্রেম করছে, এটা সবারই খুব ভালো লাগবে। কিন্তু দুজন দুজনকে ঝগড়া করছে, পছন্দ করেন না, তাতেও মানুষের থেকে এত ভালোবাসা পেয়েছি, মানে এটাও সত্যি খুবই প্রাপ্তি। একটা কথা বলো, এই যে অল্প সময়ের একটা জার্নি, কিন্তু যেটা আমি বললাম যে দারুণ একটা জার্নি, তো হ্যাঁ অভিষেকদার সাথে মানে বন্ডিংটা বোধহয় শুরুর দিক থেকে, ওর ভীষণ ইন্ট্রোভার্ট আমরা যতটা জানি, শুরুর দিক থেকে একটু একটু করে বোধহয় হয়ে এসেছিল বন্ডিং। হ্যাঁ হ্যাঁ, আমারও একটু টাইম লাগে মিশতে, কিন্তু সেটা এখানে হয়নি, কারোর সাথেই হয়নি। অভিষেককে আমি চিনতাম, যেহেতু দেখো এখন আমরা সবাইকেই হচ্ছে যারা কাজ করে সবাইকেই সোশ্যাল মিডিয়ার জন্য চিনি, কাজে না করলেও চিনি, কিন্তু কাজ করলে তাকে আরও জানতে পারি আর কি। অভিষেককে আমি অধিরাজ, আমার যে দেওর, ওকে তো আমি দেওরই বলে ডাকি, ঠাকুরপো বলে ডাকি, সরি ঠাকুরপো বলে ডাকি, কারণ আমরা পরপর দুখানা সিরিয়ালে ঠাকুরপো হয়েছিল। তো ও কালকেও বলছে যে আমরা কিন্তু আবার ঠাকুরপো, আমি কিন্তু তোমার ঠাকুরপোই, ঠিক আছে। তো ওর জন্মদিনে প্রথম আমাদের আলাপ হয়েছিল। হ্যাঁ, তো তারপরে টেলি অ্যাওয়ার্ডের শো থেকে শুরু করে এরকম বিভিন্ন টুকটাক অ্যাওয়ার্ড শোতে দেখা হতো। তারপরে প্রথম কাজে সে মানে যখন লুক সেট হচ্ছে, অভিষেক দেখে খুশি হয়েছিল, আরে তুমি, তখন অনেকে ছিল, তখনও সিলেক্ট হবো কিনা জানি না। তারপরে সিলেক্ট হই, জার্নি স্টার্ট হয়, আমাদের ফটোশ্যুট থেকে শুরু করে তারপরে ব্রেক কাট, প্রোমো, সব ধাপে 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 এগুলো, তারপরে এপিসোড শ্যুট করা হলো। তো জার্নিটা খুব ভালো, মানে খুব স্মুথলি এগিয়েছিল, মানে বন্ধুত্ব করার জন্য কোনো এফোর্ট দিতে হয়নি। আর আমাদের বন্ধুত্বটাকে আরও গ্রো করেই ছিল সত্যিই রণজিনীর সমস্ত ভালোবাসার দর্শকরা। আমি তো সত্যিই বলবো, আমি এত পোস্ট মনে হয় কোনো সিরিয়ালে করিনি। কাজের মধ্যে থাকি, মানে আমি ছবি তুললেও পোস্ট করতে ভুলে যাই, বা ছবি তোলাই হয় না, এরকম একজন মানুষ আমি। সে একটা ছোট্ট জার্নিতে আমি নিজের প্রোফাইলকে দেখলাম যে আমি এত কিছু শেয়ার করেছি, ইভেন আমার কাছে এখনও অনেক কিছু আছে যেগুলো শেয়ার করার বা আমি করবো, শুধুমাত্র ওনাদের জন্য, আমার রণজিনী বা দর্শকদের জন্য। কেননা একটা নর্মাল ছবি পোস্ট করেছিলাম, সেখানে এত ভালোবাসা পেয়েছিলাম বলেই আমাদের মনে হচ্ছিলো যে না, আমরা আরও ছবি তুলি বা আরও পোস্ট করি। একটু বলো যে এই র্যাপ আপ যখন শোনো, যে প্যাক আপ একটা শো, প্রত্যেকদিন প্যাক আপ শোনো, কিন্তু শেষবার সরোজিনী হয়ে ওঠে, কালকে তোমরা লাইভেও এসেছিলে, আমি দেখেছিলাম, বললে যে এই লুকটা শেষবারের মতো, সেই সময়টা খুব, মানে আমি বেসিক্যালি মানে কি বলবো, এটা তো আমাদের শুনতে হয়, বাট আমি চাই না শুনতে, মানে মনে হচ্ছিল যেন লাস্ট সিনে যদি না থাকতাম, আমি ছুটে বাড়ি চলে আসতাম, কিন্তু সেটা তো হয়ে ওঠে না, র্যাপ আপটা শুনতে হয় আমাদের, কিন্তু খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। হ্যাঁ, আমরা নিজেদের মনকে সবসময় মানাই যে কোনো কিছু শেষ মানে কোনো কিছু শুরু, অনেক কিছু মানাই, কিন্তু এটা তো আমাদের একটা করে পরিবার ভাঙলে না বড্ড কষ্ট হয়, কারণ আমরা একটা কোনো জার্নি শুরু করলে বাড়িতে ঘুমোতে আসি। আমাদের যেভাবে কাজ হয়েছে, প্রত্যেকটা দিন আমরা মাসে একটা করে ছুটি পেতাম, আমরা বাড়িতে ঘুমোতে আসতাম, কিন্তু ওখানেই সমস্ত সময়টা কাটাতাম। তো কালকের র্যাপ আপটা আমার, মানে আমি শুনতে চাইছিলাম না, বাট তাও শুনেছি, খুব কষ্ট হচ্ছিল এটা ভেবেই। আমরা সবসময় গল্প, মানে কালকে কথা বলছিলাম কি, এই সরোজিনীটা আমি আর হব না, এই স্ক্রিপ্টটা আমি পাবো না যেখানে আমার ডায়ালগের আগে সরোজিনী লেখা, বা আমার স্ক্রিপ্টের একদম প্রথমে বুলেট সরোজিনী লেখা, এটা পাবো না। কারণ একটা চরিত্র তো আমাদের মধ্যে যাপন করতে হয়। আর সত্যি কথা বলতে, একটা অভিনেত্রীকে, বা আমি আমার দিকেই বলছি, মানে একটা হিরোইনকে একটা মেগা সিরিয়ালে এতগুলো হচ্ছে সিন করতে হয় প্রত্যেকটা দিন, আমি সত্যি সময় পাই না এইটা ভাবার কি এইখানে এই সিনের এই ডায়লগটা আমি কিভাবে বলবো, সত্যি আমি সময় পাই না। আমি সেজন্য যেটা করি, যে আমার পারফরমেন্সটা ভালো হওয়ার জন্য, কি আমি না প্রথম 10 দিনের মধ্যে নিজের মধ্যে হচ্ছে আমার সরোজিনীকে যাপন করে নিই।
কারণ তখন মানে যত দিন বাড়ে আমাদের প্রেশার আরও বাড়তে থাকে, ভাবার সময়টা কমতে থাকে, তখন হয়ে যায় ফুটেজ আমাদের তুলতে হবে, কারণ প্রত্যেক দিনেই টেলিকাস্ট। তখন কোনো রকমের ডায়লগটা মনে রাখতে হবে, কারণ বড় বড় শর্ট চাই, জানা জানা শর্ট চাই, মনে রাখতে হবে। সেই জন্য না নিজের মধ্যে চরিত্রটাকে হচ্ছে যাপন করি আমি, যাতে এটা ভাবি যে ওই সিচুয়েশানে সরোজিনী পড়লে যা যা করতে পারে সেগুলো আমি করে দেবো। আমি সত্যি যখন মেকআপ রুমে থাকি তো সিন পেলে তো সিনটাকে মুখস্থ করি বা পড়ি বা সিচুয়েশানটাকে বুঝে নিই, তারপরে সেই সিচুয়েশানে মেয়েটাকে ফেলে দিই, যে মেয়েটা ওই সিচুয়েশানে পড়লে যা যা করতে পারে ওই ডায়লগগুলোকে রেখে যা 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 কিছু হচ্ছে এক্সপ্রেস করতে পারে সেটাই হচ্ছে আলাদা করে। তো সেই জন্য না বেশি কষ্ট হয়। আমি বলবো এখনও, মানে এখনও বলতে কালকে তো র্যাপ আপ হয়েছে, আমার এখনও কিন্তু আমার মনের মধ্যে সরোজিনীটা কিন্তু বেঁচে আছে, তাকে কিন্তু এখনও ভাঙিনি, ভাঙার তো সময় পাইনি, কারণ কালকে তো রাতে র্যাপ আপ হয়েছে। মানে এটাই, মানে সবটা তো যাপন করি, তার মতো করে হাঁটা চলা, তার মতো করে কথা বলা, সবটা সে কীভাবে রাগ করে, সে কীভাবে কাঁদে, মানে সবটাকে যাপন করতে হয় নিজের মধ্যে, এটাই খুব কষ্টকর একদমই। এবং ওর চোখ কথা বলছে, আমি বুঝতে পারছি, ভীষণ ইমোশনাল। খুব স্বাভাবিক একটা শো, এবং সেটা নিজের মানে সবটা দিয়ে গড়ে ওঠা একটা শো, এবং এই যে হিরোইনের প্রতি একটা দায়িত্ব থেকে যায়। একদম। সরোজিনী আমার কাছে খুব পছন্দের একটা চরিত্র, একদম অন্যরকম একটা চরিত্র ছিল, যে ছোটোবেলায় নিজের বাবা মাকে হারিয়েছে, মানে হারানোতে বড় কথা সে নিজের চোখের সামনে আমাকে খুন হতে দেখেছে, সেই মেয়েটার জার্নিটা একদম অন্যরকম হয়। সেটাকে নিজের মধ্যে অ্যাডপ্ট করেছিলাম, তো এখন তো কষ্ট হচ্ছে খুব, কারণ এইভাবে শেষ হয়ে যাবে আমরা কখনো ভাবিনি। আর প্রচুর গল্প ছিল, প্রচুর কিছু ছিল, অনেক কিছু দেওয়ার ছিল যেগুলো মানে পারলাম না। তুমি যেটা বললে যে সরোজিনীর জন্য অনেকটা তুমি দিয়েছো, মানে অভিনেত্রী হিসেবে যেইটুকু করার থাকে, যা যা করার থাকে, সরোজিনীর থেকে তুমি কি নিয়ে রাখলে শেষ দিন পর্যন্ত? অনেক কিছু শিখেছি, বুঝলে তো। ওইভাবে একটা কিছু তো বলা যাবে না, মানে একটা চরিত্রকে নিজের মধ্যে যাপন করতে গেলে অনেক কিছু শিখতে হয়, কারণ দিয়া থেকে সরোজিনী হতে হয়, তো এরকম অনেক কিছু আছে। তারপরে ওই যেহেতু টিমের সাথে কাজ করেছি, মানে সব ডিরেক্টরদের থেকে অনেক কিছু শিখেছি, কো অ্যাক্টার্সের থেকে অনেক কিছু শিখেছি। আমি আমার সিনিয়র কো অ্যাক্টার্স ভীষণ ভালো পেয়েছি, ইভেন আমার সেম এজের সবাই, মানে সবাই খুব ভালো অভিনেতা অভিনেত্রী। তো সেটাই আমি কালকে মানে গ্রুপে বলছিলাম, ইভেন লাস্ট ছবিগুলো দেখে আমি অভিষেককে এটাই বলছিলাম কি আমরা আবার কাজ করব, আমি আবার একটা নতুন চরিত্র হব, তুমি আবার একটা নতুন চরিত্র হবে, সেটাকেও আবার সবাই এইভাবেই ভালোবাসবে, আশা তো রাখবই, কিন্তু এই ফ্রেমটা আদৌ তৈরি হবে কিনা জানি না। একটা দিন বলো, মানে যেটা ভীষণ মেমোরেবল, মানে তোমরা তো প্রচুর আউটডোর করেছো, প্রচুর শ্যুট করেছো, এরকম একটা ঘটনা যেটা মানে এখনো রিকল করো। আমার প্রথম আউটডোরটা ভীষণ পছন্দের ছিল, আমার তেমনভাবে কিছু করার ছিল না, খুব কম কিছু ছিল, কিন্তু ওই বাচ্চাগুলোর সাথে, মানে আমাদের ছোটোবেলা যারা হয়েছিল তাদের সাথে আমি প্রচুর মুহূর্ত কাটিয়েছি। তো কাল যখন সিন করছিলাম আমার সেই ছোটো ভাই বোনেদের ছবি নিয়ে, আমার মা বাবার ছবি নিয়ে, আমার না সেই দিনগুলো মনে পড়ে আমি সত্যি কেঁদে ফেলেছিলাম। মানে আমি এখানে সিন করছিলাম কি আমার ভাই বোনের জন্য মন খারাপ করছে, বেসিক্যালি আমার সব কিছুর জন্য মন খারাপ করছিল কালকে, যে কালকে আমি শেষ সরোজিনী হিসেবে পাঠটা করছি, কালকে হচ্ছে ওই গল্পটার শেষ মুহূর্তটায় আমি পৌঁছে গেছি, সব কিছু নিয়ে আমার এত কান্না পাচ্ছিল, মানে কোথাও গিয়ে হয়তো সেই কান্নাটাকেও আমি উজাড় করে কেঁদেছি। এরকম অনেক আমাদের না প্রচুর ভালো মুহূর্ত আছে সিনে, আমরা প্রচুর মজা করে সিন করেছি, মানে আমাদের চ্যাটার্জি ভিলায় ভাবো যারা যারা আছে আমরা প্রচুর মজা করেছি। আমি এরকম বিটিএস আমরা সারা রাত জেগে কাজ করছি, একটা সিনের গ্যাপ পেয়েছি, সবাই মানে সারেগামাপা শুরু করে দিয়েছে, আমাদের বলা হতো সারেগামাপা রুম, ওটা মানে আমরা সবাই মিলে গান গাইতাম এরকম। এবার সিনের ফানি মোমেন্ট যেগুলো থাকতো সেগুলো নিয়ে তো প্রচণ্ড হাসাহাসি হতো, আমরা মানে গড়াগড়ি খেতাম, এরকম প্রচুর ভালো মুহূর্ত আছে। রণজিনীর আমরা বিভিন্ন মুহূর্তগুলো ভাইরাল দেখি, যে ছোট ছোট সিন, এবং সেটা ঝগড়া হোক, রোমান্টিক সিন হোক, যাই হোক না কেন, তোমার আর অভিষেকদার একটা সিন বলো, মানে যেটা করতে গিয়ে ভীষণ মজা হয়েছে এবং ভীষণ তোমাদের কাছে ভালো লেগেছে সিনটা করে। অনেক সিন আছে আমাদের যেগুলো বেডরুমে সব সিনগুলো হতো, যেটা
আমাদের যে ঝগড়াগুলো হতো, ওই ঝগড়াগুলো তো সব মিষ্টি ঝগড়া হতো, মানে ওইগুলো খুব ভালো মেমোরেবল। তারপরে লাস্ট সিনটা, মানে লাস্ট সিনের আগের সিন, আমার আর অভিষেকে যে ছিল, মানে আমাদের দুজনেরই খুব কষ্ট হচ্ছে, মানে আমরা একদম লাস্ট সিন যেটা আছে সিরিয়ালে, তার আগের সিনটা আমরা লাস্ট করেছি, সেটা আগে করেছি, বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি? তো যে লাস্ট যখন সিনটা করছি দুজনে, মানে আমার গলা বেরোচ্ছে না, মানে আমি জানি না, মানে তোমরা বুঝতে পারবে কি বুঝতে পারবে না, আমি শেয়ার করছি। আমি না বেডের আমি হেলান দিয়ে দিয়েছি, মানে আমি বুঝতে পারছি আমার বডি ছেড়ে দিয়েছে। অভিষেকেরও সেম, মানে যতটুকু অ্যাক্টিংটা করছি লাস্ট সিনটার এইটুকু দিয়ে আমি দাঁড়াতে পারছিলাম না, মানে আমার বডি পুরো ছেড়ে দিয়েছে। আমার মনে হচ্ছিল না আমি কি মাথা ঘুরে পড়ে যাবো এবার, মানে এরকম ফিল হচ্ছে, মানে আমার কান্না পাচ্ছে, মনে হচ্ছিলো যেন আমি এবার বলি যে না আমি একটু কাঁদি তারপর ডায়লগ বলবো, আমার এরকম মনে হচ্ছিল, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। মানে কালকে লাস্টের সিনে মানে এত কষ্ট হয়েছে সবার, মানে সবার গলা থেকে না মানে আওয়াজ বেরোচ্ছে না, সবার খুব কষ্ট হচ্ছে, কেননা এইভাবে শেষে তো আমরা কেউ চাইনি না, মানে মানে তুমি বুঝতে পারছো, মানে যেহেতু কালকে মানে আমার এখন হচ্ছে সেই রেসটা কাটেনি। ওই কি বলার থাকে যে শেষ ভালো যার সব ভালো, তোমরা সিনটা খুব ভালো হয়েছে, আমরা টেলিকাস্ট দেখবো। তো একটা কথা বলো, এই যে একটা ধারাবাহিক শেষ হয়ে যাওয়া এবং আরও একটা ধারাবাহিকের অপেক্ষা, আরও একটা ভালো কাজের অপেক্ষা, সেটা অনেকটা অপেক্ষা অনেক সময় করতে হয়, অনেক সময় খুব অল্প সময় হয়ে যায়। তো কতদিন, মানে তোমাকে এরকম মনে হয় যে দিন গুনছি আবার কবে ভালো চরিত্র আসবে, আবার কবে ভালো কাজ হবে? হ্যাঁ, সেটা আমি তো দিন গুনি, তো একটু হলো গ্যাপ তো হয়েই যায় আমাদের। একটা চরিত্রকে ভাঙার জন্য আমি একটা তো সময় নিজেকে দিই, সেটা হয়ে যাওয়ার পরেই আমার মনটা ছটফট করে আবার কখন আমি একটা নতুন কাউকে নিজের মধ্যে হচ্ছে বসাবো, সেই খিদেটা তো আছে। পরপর ধারাবাহিক তোমার আগের অনেকগুলো মেগা হয়ে গেছে অলরেডি, তো এই যে হিরোইন হয়ে ওঠা সেই যে জার্নিটা, এখন মানে আমরা চিনি দিয়াকে, হ্যাঁ পর্দায় ওকে রেগুলার দেখা যায়, ওকে চিনি, যখন নিজেকে চেনানোর একটা জার্নি ছিল, সেই জার্নিটা এখন কতটা মনে পড়ে? সেটা এটা অন্য একটা জার্নি ছিল, অনেক ছোট ছিলাম, মায়েরও একটা জার্নি ছিল তখন, তখন আমার একার শুধু জার্নি ছিল না, আমার মা আর আমার যৌথ জার্নি। যদি শেয়ার করো যে কিভাবে হিরোইন হয়ে ওঠে এবং নায়িকা হয়ে ওঠা, যেটা আমরা বলি যে টেলিভিশনের তো প্রত্যেক দিন নিজেকে দেখানো, মানে আমি একজন ডান্সার, কত্থক ডান্সার, তো সেখান থেকেই আস্তে আস্তে হচ্ছে, মানে আমার মাথায় তখন ছিলও না, আমাকে যখন সবাই জিজ্ঞেস হতো কি রে বড় হয়ে কী হবি, তখন বাচ্চা কী হবে, না আমি তো ডান্স টিচার হবো, আমি নাচ শেখাবো সবাইকে, এই চিন্তাটাই আমার মধ্যে ছিল, মানে আর কিছু আমার মাথাতে তখন ছিল না। এটা কিন্তু প্রথম আমার মায়ের মাথাতে, এটা মায়েরই ইচ্ছা প্রথম, তখন খুব ছোটো, যে ওরকম না যে আমি একদম বাচ্চা বয়সেই নিজেকে হিরোইন হিসেবে দেখেছি বা ভেবেছি আমি হিরোইন হব, ওই লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে থাকবো, একদমই না, আমার মাথাতে পর্যন্ত আসেনি। আমি আর পুরো বিষয়টাই হচ্ছে ছোট্ট গণ্ডি, আমার যেহেতু মানে জয়েন্ট ফ্যামিলি, ওই সকাল থেকে রাত অব্দি একটা সেম সিস্টেমের মধ্যে বাঁধা একটা জীবন, সেটা এখনও তাই রয়ে গেছে, এখানে থাকি মা বাবার সাথে, কিন্তু জীবনটা একই, মানে ওই গতেই রয়ে গেছে, কিন্তু ওই টিচার হব, ডান্স শেখাবো, ওইটাই ছিল, আমি নিজেও আরও ডান্স শিখবো আর ভালো পারফর্ম করবো, ওই চিন্তাতেই ছিলাম। কোনোদিনও চাকরি করবো এটাও ছিল না, শুধু বলতাম না চাকরি করবো না, আমি না চাকরি করবো না, আমি বাবা চাকরি করবো না, এরকম একটা ছিল না। আস্তে আস্তে হচ্ছে মায়ের ইচ্ছা, মায়ের হচ্ছে সেখান থেকে, মানে ইভেন আমাকে কখনো বলেও নি যে তুই এটা করবি বা কি, মানে আমার মা আমাকে নিয়ে দৌড়েছে, ইভেন আমি কখনো জিজ্ঞাসা করিনি, মার সাথে দৌড়াতে, হ্যাঁ মা যেখানে নিয়ে যাবে সেখানে আমি যাবো, এ করবো। তারপরে বা একটা জায়গায় ডান্স কম্পিটিশনে যাই, সেখানে মানে অ্যাকচুয়ালি মায়েরও মাথাতে কেন আসা, সেখানে হচ্ছে বলেছিল যে আপনার মেয়ের এক্সপ্রেশন খুব ভালো, চোখের এক্সপ্রেশন খুব ভালো, চোখের মধ্যে ভাষা আছে, তো আপনি যদি চান তো কোনো থিয়েটার দল বা কোনো নাটক করে, সেখান থেকে আমার মায়ের আর কি ইচ্ছাটা আরও সৃষ্টি হলো, সেখান থেকে আস্তে 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 আমি তো প্রথমেই তো হিরোইন হিসেবেই তো আমার জার্নি শুরু না, আমি বিশাল কিছু ফিলও এখনো পর্যন্ত করি না। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার এখন ভাবো সবাই যে তোমাকে তুমি যে হিরোইন হয়েছো বা তোমার, না আমাকে ওইটা ফিল করিনি, আমি জানি না, মানে আমাকে আমার কোয়াক্টাররা সবাই বলে, ইভেন আমি কালকেও সবাই যখন কোয়াক্টাররা বলছিল এটাই আমার প্রাপ্তি, যে আমার
হাতটা শক্ত করে চেপে ধরে বলছিল যে অনেকের সাথে কাজ করেছি, তোর মতো পাইনি, সত্যি তোর মতো হিরোইন আমি পাইনি। তখন আমি একটা কথা বললাম যে আমি তো হিরোইন না, মানে মানে হয়তো, বাট আমি কোথাও ফিল করিনি, সত্যি কোনো ধরনের ফিল করিনি, মানে সেটা মাথাতে আসেনি, মানে তাই হয়তো ভেতর থেকে কিছু চেঞ্জ হয়নি। মানে তোরা যেমন আমিও তেমন, কি মানে আসি সবাই মিলে একসাথে মুখস্থ করি, পার্টি করি, এটাই তো জীবন। তুমি বলে না যে মায়ের একটা জার্নি ছিল, এই যে প্রত্যেক দিন মানে তোমার শুটিং এ আসা এবং করা, তো হচ্ছে প্রায় 4 বছর মা আমার সাথে যাতায়াত করতো। মা যেহেতু আমার হাওড়ায় বাড়ি, তো আমি একা যাতায়াত করতাম না, তো আমার মা নিয়ে আসতো সকালবেলা, আমার মা সারাদিন থাকতো। আর মা হচ্ছে ইভেন এখনও আউটডোর থাকলে মা যায়, শরীর খারাপ থাকলে মা যায়। আমার রিসেন্ট শরীর খারাপ হয়ে গেছিলো, মানে 3-4 দিন আগে, মানে এত আউটডোর করছিলাম মাথা ঘুরে গেছিলো আমার, তো পরের দিন মা গেছিলো। থাকলে কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয়, জল খাওয়া হয়, এই কর, টেক কেয়ারটা হয়, নিজের তো হয় না, সিন করতে করতে সব ভুলে যাই কখন জল খাবো কখন খাবার খাবো। এই জার্নিটা দেখতে দেখতেই কেটে যায়, তো কখনো মনে হয়েছে স্ট্রাগল করছি? না, ইটস এ পার্ট অফ মাই লাইফ, এটা কখনো ফিল করিনি। তো একটা কথা বলো, এই যে প্রত্যেক দিন আসা, তুমি যেটা বলে যে এখন মা বাবা থাকে, আগে তো হাওড়া থেকে ডেলি যাতায়াত করতে, তো এই যে দিনগুলো কাটছে এবং অডিশন দিয়েছো, অনেক সময় কাজ করেছো, তো সেই সময় মানে কখনো মনে হয়েছিল যে পারবো তো, হয়ে উঠবে তো, যে স্বপ্ন নিয়ে আসছি? দেখো মানে আমি না সত্যি এত কিছু ভেবে কোনো কিছু করি না। মানে আমি যখন আগেই ডান্স কম্পিটিশনে যেতাম, মানে আমি একটা কথা বলি, অনেক ছোট ছিলাম, মানে ছোট কি অনেক বড় বয়সে, মানে 10-11 বছর বয়সেও আমার এইরকমই চিন্তাভাবনা ছিল। ডান্স কম্পিটিশনটা হয়ে যাওয়ার পর যখন মায়ের সাথে হাত ধরে বেরোচ্ছি, মাকে বলছি মা কখন প্রাইজ দেবে? মা বলছে আরে তারা, তুই হলে তবে তো দিবি। মানে ওইটা পর্যন্ত ছিল না কি আমি, মানে আমি হব তো, আমি প্রাইজটা পাবো তো, হলে তবে তো পাবো, মানে এই কনফিডেন্স লেভেলটা ছিল কি আমি হব, হ্যাঁ আমি পারবো, এটা হব, মানে এই কনফিডেন্স লেভেলটা এখনও আছে। কিন্তু এটা প্রথম দিকে কষ্ট দিত, প্রথম দিকে কষ্ট দিত, এখন আর ভাবি না। এখন ভাবি নয় হবে নয় হবে না, এই দুটোর মাঝখানে তো আর কিছু নেই। মানে আস্তে আস্তে করেছি, নাহলে আগে নাটা শুনলে প্রচণ্ড কষ্ট হতো, কারণ মানে নাটা মেনে নিতে পারি না, পারতাম না, এত কষ্ট হতো। খুব যে আমার জীবনে নাটা এসছে তা নয়, বা যেটুকু এসেছে খুব খুব নাড়া দিয়েছে। তো সেজন্য না, মানে নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করেছি সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে। মানে এখন কোনো কিছু স্টেপ নেওয়ার সময় ভাবি যে কী হবে, নয় হ্যাঁ হবে নয় না হবে, এর মাঝখানে তো আর কিছু হবে না, চলো দেখা যাবে। মানে সে ছোটোবেলার মতো হয়ে গেছি, আরে হবে না হলে হবে না, এরকম কিছু একটা। কলকাতায় নিজের নিজের জায়গা তৈরি করাটা কঠিন ছিল? হ্যাঁ অবভিয়াসলি, মানে কম্পিটিশন তো সাংঘাতিক, মানে এখনও কি সেই জায়গাটা করে উঠতে পেরেছি বলে তো, মানে হ্যাঁ প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, কিছু কাজ করেছি তাতে, কিছু মনের মতো কাজ করেছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের ঘরে ঘরে গেছি, এটা আমার বিশাল প্রাপ্তি। কিন্তু এর থেকে বেশি কিছু করেছি বলে তো এখন আমার মনে হচ্ছে না। মা কি বলে, যার সঙ্গে এই লড়াইটা ছিল? মা তো মা কেন বলবো, আমার পুরো পরিবারই ভীষণ সাপোর্ট করে, ভীষণ, মানে আমাদের এখানে, মানে আমাদের যা প্রফেশন তাতে তো কখনো কাজ আছে কখনো কাজ নেই, মানে আমি কখনো কখনো ভেঙে পড়লো, মানে কখনো কখনো মানে ভেঙে পড়লো, আমি আমার বাবা মার থেকে বা আমার পরিবারের থেকে প্রচণ্ড সাপোর্ট পেয়েছি, মানে সব দিক থেকে, মানে ডিমোটিভেট কখনো করেনি, মানে ভীষণ ভীষণ সাপোর্ট পেয়েছি সব দিক থেকে। এই যে তুমি যেটা বলে যে কখনো কাজ আছে কখনো নেই, এই যে মুখ্য চরিত্র পাওয়াটাও তো একটা ব্যাপার থাকে, যে কোন গল্প এবং মুখ্য চরিত্র পাবো, এবং এই যে যে ধারাবাহিক 3 মাসে শেষ হয়ে যাওয়া, সেগুলো ভীষণ আক্ষেপের জায়গা হয়। তো টেনশন হয় বা কখনো ভেঙে পড়ো আরও একটা জার্নি কবে শুরু হবে? না, এখন ওই যে কালকে আমার সিরিয়ালে ডায়লগও ছিল, যার শেষ বলো তোর না কি শেষ মানে শুরু, তো এরকম কিছু একটা ছিল, নতুন কিছু, হ্যাঁ কোনো কিছু শেষ মানে নতুন কিছু শুরু, তো এটা আমি বিশ্বাস করি। তো
একটা কিছু শেষ হয়েছে, এই শেষটা আমি মানতে পারিনি। আমি আজও বলবো, আমি আমি যতদিন বাঁচবো ততদিন বলবো যে এই শেষটা আমি মানতে পারিনি। এইভাবে বুলেট সরোজিনী শেষ হবে সত্যিই আমি ভাবতে পারিনি। কিন্তু শেষটা যখন হয়েছে তো শুরু তো আবার কিছুর একটা আছে, তো সেটার জন্য অপেক্ষা করব। কিন্তু কোনো আক্ষেপ বা কিছু বা হতাশা কিছু নেই, কারণ এখন অনেক কাজ আছে না। এখন সরোজিনীকে ভাঙতে হবে, নিজেকে খালি করতে হবে, আবার নিজেকে খালি করলে তো আবার নতুন ভর্তি করতে হবে। তো এখন কি প্ল্যান রয়েছে? একটা জার্নি শেষ হলো, একটু ব্রেক তো থাকবে। এখন প্ল্যানটা হচ্ছে এটাই যে আমি এখন সবাই বলছে যে প্রচুর কম ঘুমিয়েছো কাজের চাপের জন্য, ঘুমটুম ঘুমোতে হবে, পরিবারের সাথে সময় দিতে হবে। আমার ভাইপোর মানে ইয়ে আসছে, মুখে ভাত আসছে, সেখানে যাব। আমার দিদির ছেলের জন্মদিন, এখন পরিবারের সাথে সময় কাটাবো। তারপরে নিজের তো একটা প্র্যাকটিস চলে, নিজের সাথে নিজে একটা যুদ্ধ চলে, সেই যুদ্ধটা করবো। ওই সরোজিনীকে ভাঙা, আবার নিজেকে খালি করা, নিজের একটা নতুন একটা কিছু আসবে তার জন্য প্রস্তুতি করা। তো এর মধ্যে থাকি বা আমাকে সময় দিই, ভালো ভালো কাজ দেখি, সিরিজ দেখি, এই দেখি, কখনো সময় পেলে, সুযোগ পেলে, সময় পাই, কখনো সুযোগ পেলে থিয়েটার দেখতে যাওয়া, এইরকম আর কি। যেটা কথা বলো, যখন একটা প্রজেক্ট শেষ হয়ে যায়, পরের প্রজেক্টের জন্য নিজে নক করো যে আমার এই প্রজেক্টটা শেষ হয়ে গেছে, আমি ফ্রি আছি? অবভিয়াসলি করি, অবভিয়াসলি। এটা মানে আমাকে কি করে বা কি আমি জানি না, হ্যাঁ আমি করি। এটা এটা একটা ধারা, এটা একটা প্রসেস। আমি আমার কাজ শেষ হলে আমি আমি ফ্রি হলাম, সেটা আমি আমার কাজের জায়গায় সবাইকে জানাই। ভালো থাকো, যেটা বলার যে নতুন আরও একটা জার্নিতে আমরা নিশ্চয়ই দেখবো এবং সেই অপেক্ষায় থাকে দর্শক। নিশ্চয়ই। তবে এই রণজিনী থেকে যাবে মনে দর্শকদের, দর্শকের মনেও যেমন থেকে যাবে, এটা আমাদের মনেও থেকে যাবে, রণজিনী থেকে যাবে। আগের দিন হচ্ছে একজন লিখেছিল যে তোমাদের সিরিয়ালটা শেষ হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, রণজিনী থেকে যাবে আমাদের মনে সারা জীবন, ছিল, থাকবে, সারা জীবন থেকে যাবে। এই যে একটা জিনিস দেখি না, যে কোনো জুটি ভালো লেগে গেলে বা দর্শকদের কাছে যেটা হিট হয়ে যাওয়া, তাদের মধ্যে একটা সম্পর্কও তারা ভেবে নেয় যে এটা তোমাদের ক্ষেত্রেও হয়েছে। হ্যাঁ, তো সেটা কিভাবে মানে নিতে ভালো লাগতো নিশ্চয়ই। হ্যাঁ, কমেন্টগুলো দেখতাম, আমরা হাসাহাসি করতাম, আরে দেখ 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 এই ব্যাপারে এইসব। কিন্তু খুব ভালো হচ্ছে বন্ধু আমার। তো আমরা এইটাই বলি, দেখো খুব কম মানুষের সাথেই না সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরও যোগাযোগটা থেকে যায় বা বন্ধুত্বটা থেকে যায়। আমরা সবাই চেষ্টা করছি যেন আমাদের টিমটার মধ্যে থেকে যায়। তো আর সেটা থেকে যাওয়ার জন্য আমাদেরকে এফার্ট দিতে হবে, কারণ আমরাই তো বাঁচিয়ে রাখবো। তো খুব ভালো বন্ধু, মানে খুব ভালো কো-অ্যাক্টর আমার। তো সেখান থেকেই হয়তো রণজিনীটা এইভাবে জন্ম উঠেছে, সবার মনের মধ্যে ভালো লাগাটা সৃষ্টি হয়েছে। সবাই যখন বলতো যে এখন সবাই তো কমেন্ট করে যে রণজিনী থেকে তোমরা অবিদিয়া হয়ে যাও, তোমরা বিয়ে করে ফেলো, তোমরা এই কমেন্ট প্রচুর এসছে। হ্যাঁ, তোমরা প্রেম করছো, আচ্ছা ঠিক আছে তোমরা বিয়ে করে ফেলো, আমি ঠাকুরকে পুজো দেবো যেন তোমরা লাইফ পার্টনার হয়ে যাও। মানে প্রচুর কমেন্ট পেয়েছি, এগুলো আমরা মজা করতাম। মানে এটাও তো একটা ভালোবাসা না, মানে তারাও কতটা ভেবেছে যে তার জন্য তারা এটা পে করছে। হ্যাঁ, একদমই তাই। মানে এটা কোথাও গিয়ে মানে এটা বুলেট সরোজিনী থেকে আমার একটা বিশাল প্রাপ্তি। একদম। আমি সরোজিনীর ক্ষেত্রে দেখেছিলাম যে ভালোবাসাটা স্যাক্রিফাইস করেছে। রণর সাথে পরবর্তীকালে বিয়ে হয়, গল্প এখন সবাই জানে। কিন্তু দিয়ার ক্ষেত্রে বলি, দিয়া প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে এই স্যাক্রিফাইসটা করবে? কি স্যাক্রিফাইস বলো তো? মানে কোনো কিছুর জন্য, ধরো মানে ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে হচ্ছে, সেটা কোনো একটা কন্ডিশন থাকতে পারে। এটা খুব একটা উচিত না, ভালোবাসার মানুষকে ওইভাবে ছেড়ে দেওয়াটাও উচিত না। সব দিকটাকে দেখো, ভালোবাসার মানুষকে ছাড়ার সিচুয়েশানটা আসবে মানে তার উল্টো দিকে এটাও খুব স্ট্রং হওয়া উচিত। কিন্তু একটা মানুষ হিসেবে কর্তব্য দুদিকটাকেই হচ্ছে ব্যালেন্স করে সবটা নিয়ে থাকা। দিয়ার মনের মানুষ রয়েছে? এই বিষয়ে আর কিছু নেই। ওই যেটা হেসে দিয়েছে সেটাতেই এতক্ষণে দর্শক বুঝে গেছে। না 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 না, একদমই না, নেই। সত্যি? আর এই বিষয়ে কোনো কথা না থাকাই ভালো। পরবর্তীকালে জানতে পারবো না কি করে দেওয়া, সেটা তোমার দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারে এবং তাদের কাছে দেখবে, আমি দেখেছি মানে যা ইনফরমেশন আমাদের কাছে না থাকে, দর্শকদের কাছে, ফ্যানেদের কাছে ওটা বেশি থাকে। ওরা মানে সবকিছু মানে জানতে কি জানি। তুমি প্রেমিকা হিসেবে বা তোমার মানে পার্টনার কিরকম হবে, মানে তুমি যেটা চাও? আমার কিছু চাওয়াই নেই, শুধু একটাই চাওয়া কি
বুঝতে হবে, একটু বুঝতে হবে, একটু বলা ভুল, সম্পূর্ণটা বুঝতে হবে। বোঝাতেই খামতি থেকে যায়। মন ভেঙেছে কখনো? সবার হয় এটা। সবার হয়, আমারও হয়েছে। তো একটা কথা বলো, যে হ্যান্ডেল করতে পারো সিচুয়েশন, যে খারাপ লাগা থেকে, যেটা আমরা অনেক সময় বলি না, এখন যে শব্দটা খুব এসছে, যে ডিপ্রেশন হয়, খারাপ লাগা থাকে, যে সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, ডিপ্রেশনেও গেছি আমি। তো সম্পর্কের থেকে মাঝে মধ্যে কাজে চলে যাই, যে কোনো সিচুয়েশানে চলে যাই। মাঝে মধ্যে তো মনে হয় মাথার মধ্যে ব্যালেন্সটা নেই ঠিকঠাক করে। যা হয় সব রকম দিক থেকেই হচ্ছে দুঃখ হচ্ছে, শুধুমাত্র ভালোবাসার দিক থেকে তো শুধু না, সব কিছু দিয়ে কখনো কখনো হয়তো মাথার মধ্যে অন্য কিছু চলছে, মানে হয়তো এটা খুব এফেক্ট পড়েছে। বিশেষ করে আমার সব রকম ডিপ্রেশন আমার মায়ের ওপরই যায়। যায় কারণ সেই তো আছে না, অ্যাকচুয়ালি বুঝবে, মানে তার কাছেই সবটা ব্যক্ত করতে পারি, কারণ সেই এক্স্যাক্টলি বুঝবে। আর কেউ নেই বোঝার পৃথিবীতে, কেউ নেই, একমাত্র মাই আছে যে এক্স্যাক্ট সিচুয়েশানটা বুঝবে। মাই আছে যার কাপড় সবটা উজাড় করে চিৎকার করি, রেগে যাই, কাঁদি, হাসি, সব কিছু করলেই মাই একমাত্র বুঝবে যে আমার মেয়ের কারেন্ট সিচুয়েশানটা কী। হ্যাঁ, সব ডিপ্রেশন, সব ভালো লাগা, সব কিছু মায়ের ওপরই ব্যক্ত করি। কষ্ট হলে কি করো? কাঁদো বা চুপ করে যাও? খুব কষ্ট পেলে কি করি, কখনো কাঁদতে ইচ্ছে করলে কাঁদি, কখনো চুপ করতে গেলে চুপ করে যাই। আমার খুব অপোজিট কিছু হয়, মানে আমি এরকমও হয়েছে, খুব জানি না যে কেন হয়, মানে হয়তো খুব কষ্ট পাচ্ছি, আমি খুব লাইট থাকার চেষ্টা করি মাঝে মধ্যে। মানে আমি হয়তো তখন একটু বেশিই কথা বলি, তখন তো বেশি ভুলভাল কথা বলি, বেশি হাসির কথা বলি। মানে এটা কেন হয় জানি না, মানে আমি চেষ্টা করি, এটা তো ভেবেও কিছু করি না, মানে অটোমেটিক হয়। মানে এরকম হয়েছে অনেক অনেক সিচুয়েশান যেখানে আমার হয়তো কাঁদা উচিত, সেখানে আমি মজার মজার কথা বলে হাসার চেষ্টা করছি বা হাসাচ্ছিও লোককে। কেন করছি জানি না, জানি না। দিয়া, মানে আমি যদি দিয়াকে জিজ্ঞেস করি, দিয়া কি খুব স্ট্রং নাকি একটু সফট হার্টেড, যে কষ্ট পায় আবার ঠিক হয়ে যায়, আবার নিজেকে নিজে বুঝে? কষ্ট পাই, খুবই কষ্ট পাই কোনো কিছুতেই, খুবই সফট। আবার মাঝে মধ্যে না, তো সফট হওয়া উচিত না, নিজেকে আবার ওভারকাম করি, কিন্তু হ্যাঁ আমি খুব সফট। সম্পর্কের দিক থেকে সচেতন, মানে ভেবে কোনো সম্পর্কে যাও, সেটা লাভ লাইফ হোক। ভেবে কখনো সম্পর্কে যাওয়া যায়? এটা হয় না। অনেক হয় না যে একটু ক্যালকুলেশন, কি জানি, আমি অত ফিল করিনি। হঠাৎ। হ্যাঁ, এরকমই কিছু একটা আর কি। একদমই ভালো থাকো, যেটা বারবারই বলছিলাম, যে আরও একটা নতুন জার্নিতে দেখবো তোমাকে। তো শেষে তোমার দর্শকদের সবাইকে এটাই বলবো যে সবাই ভালো থাকুন। এখনও বুলেট সরোজিনী আপনাদের পর্দা থেকে যায়নি, 7ই অগস্ট অবধি হবে, এখন রাত 11টা হবে। তো তোমরা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছো, আমাকে ভালোবাসা দিয়েছো, এভাবে পাশে থাকুন, সাপোর্ট করুন, আশীর্বাদ করুন, যাতে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন গল্প নিয়ে, আবার কোনো তোমাদের ভালো লাগার চরিত্র নিয়ে আসতে পারি। বাস এইটাই।